দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা আলাদাভাবে দেওয়া আছে। দেখো সহজভাবে আমরা একটু প্রত্যেকটা বাক্য একটু বিশ্লেষণ করে ট্রান্সলেট করব। দেখো কেন? কারণ দেখো সে প্রস্তাবটি গ্রহণ করেনি, আমি নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমি আমার গাড়ি পরিষ্কার করেছি, আমরা এখন ওখানে গেলে ভালো হয়, আমরা ওখানে এখন গেলে ভালো হয়। দেখো এই বাক্যগুলো সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করবো। দেখো সে প্রস্তাবটি গ্রহণ করেনি, এই বাক্যটা ট্রান্সলেট করলে কি হবে? হি ডিড নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। এখানে ডিড আনলাম কেন? দেখো এখানে বাক্যটা আমরা কি করছি যে হি ডিড নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। দেখো এই যে ডিডটা, এখানে ডিড কেন আনলাম? আমরা তো অন্য কিছু আনতে পারতাম। দেখো একটা বাক্যকে নেগেটিভ করতে হলে কি করতে হয়? কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে নট বসাতে হয়, কোনো হেল্পিং ভার্বের পরে। এখানে দেখো এই যে নেগেটিভ যদি এখানে যদি না থাকতো, অর্থাৎ না থাকতো, এখানে দেখো যদি থাকতো সে প্রস্তাবটি গ্রহণ করেছিল, পাস্ট টেন্সে সে প্রস্তাবটি গ্রহণ করেছিল, তাহলে বাক্যটা কি হয়ে যেত? হি অ্যাকসেপ্টেড, ইডি যুক্ত হয়ে যেত, অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। দেখো এই বাক্যটা দেখো হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, সে প্রস্তাবটি গ্রহণ করেছিল, আর সে প্রস্তাবটি গ্রহণ করেনি, তখন আমরা কি করছি? ডিড আনছি, ডিডের পরে নট ব্যবহার করছি। কেন? কারণ দেখো কোনো বাক্যের মধ্যে নেগেটিভ করতে হলে সেই বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব থাকে তবে তারপরে নট বসাতে হয়, আর একটা বাক্যকে নেগেটিভ করতে হলে নট বসাতে গেলে কোনো না কোনো হেল্পিং ভার্ব এরপরে নট বসাতে হবে, আর হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে এখানে এমনি নট বসালে কিন্তু হবে না, কোনো না কোনো হেল্পিং ভার্ব আমাদের আনতে হয়। কিন্তু এই বাক্যের মধ্যে হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, এখানে কিন্তু কি কোনো নট নেই, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। এই যে মেন ভার্ব দেখে আমাদের আনতে হবে। দেখো আমরা একটা ভার্ব দিয়ে দেখি, এখানে যদি গো ওয়েন্ট, আচ্ছা এখানে আরেকটা ভার্ব লিখলে ভালো হয়। আচ্ছা এখানে গো লিখলাম, আর এখানে গোজ লিখলাম, ঠিক আছে। এই যে ভার্ব, যখন দেখবো বাক্যের মধ্যে কোনো হেল্পিং ভার্ব নেই কিন্তু এখানে মেন ভার্ব অর্থাৎ V1 আছে, তখন আমরা কি করবো? ডু আনবো। আর যখন দেখবো এই যে ভার্বের মেন ভার্বের সঙ্গে, এটাও V1 ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত আছে, তখন আমরা কি করব? ডাজ নিয়ে আসবো। আর এখানে দেখো এটা V2, সেক্ষেত্রে আমরা কি করবো? ডিড আনবো। তাহলে ডু ডাজ ডিড, গো গোজ ওয়েন্ট। আর এখানে দেখো ইডি যুক্ত আছে, ইডি যুক্ত আছে মানে কি? এটা V2, আর এই যে V2-র জন্য আমরা এখানে ডিড এনেছি, আর এই যে V2টা, আর এখানে কিন্তু V2 থাকলো না, এটা V1, এই জন্য কিন্তু আমরা ডিড এনে তারপরে নট বসালাম। যদি এখানে দেখো অ্যাকসেপ্ট, যদি সাধারণভাবে এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, অ্যাকসেপ্টেড না থেকে, তখন আমরা কি করতাম? এখানে ডাজ নট করতাম। কেন? কারণ এখানে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হতো? অ্যাকসেপ্টস এস থাকলে আমরা ডাজ নট করতাম। এমনি শুধু অ্যাকসেপ্ট থাকলে, V1 থাকলে আমরা কি করতাম? এই যে ডু আনতাম এখানে। ওকে, আচ্ছা দেখো আমি নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাহলে এখানে কি? আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি কি? মানিয়ে নেওয়া, টু অ্যাডাপ্ট। দেখো টু অ্যাডাপ্ট মানে কি? মানিয়ে নেওয়া নতুন পরিস্থিতি। তাহলে এখানে লিখতে পারি কি? টু দ্য নিউ সিচুয়েশন। ওকে, আমি আমার গাড়ি পরিষ্কার করেছি, তাহলে দেখো আই হ্যাভ ক্লিনড মাই কার, এখানে মাই কার। ওকে, আই হ্যাভ ক্লিনড মাই কার, আমি আমার গাড়ি পরিষ্কার করেছি। আমরা এখন ওখানে গেলে ভালো হয়, তাহলে এখানে দেখো উই বেটার গেট
গোয়িং কোথায়, ওখানে, দেয়ার। এখন নাও, দেখো এভাবে কিন্তু আমরা সহজভাবে বাক্যগুলোকে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।